সো আমরা ক্লাসটা স্টার্ট করি এবং আমাদের আজকে যেটা পড়ব সেটা হলো গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো। আমাদের লাস্ট ক্লাসগুলোতে আমাদের ফিউ উইকস আমরা হাইড্রোলিক জাম্প এবং চ্যানেল ডিজাইন সম্বন্ধে পড়েছিলাম, এবং এটা হচ্ছে লাস্ট একটা চ্যাপ্টার যেটা ভেন্টিচুর বইতে দেখবা, চ্যাপ্টার 9 and 10। 9 and 10 ভেন্টিচুর বইতে আছে। তো ভেন্টিচুর বই চ্যাপ্টার 9 and 10 এই গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো নামে নাই, এটা থিওরি অ্যান্ড অ্যানালাইসিস হিসাবে আছে। যাই হোক, ওখানের মধ্যে গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো নিয়েই ডিল করতেছে। গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লোটাকে আবার আমরা নন ইউনিফর্ম ফ্লো বলতে পারি। নন ইউনিফর্ম বলতে কি? যেটা ইউনিফর্ম না। যেমন এখানে দেখতে পাচ্ছ একটা ছবি, এখানে দেখো সবগুলোই ইউনিফর্ম। দ্যাট মিনস এখানে স্লোপ হচ্ছে, বেড স্লোপ হচ্ছে S0, বেড স্লোপ। ওয়াটার সারফেস স্লোপ হচ্ছে SW, স্লোপ অফ দি ওয়াটার সারফেস। এই তো ওয়াটার সারফেস, এটার স্লোপটাকে বলা হয়, যে গ্রেডিয়েন্টটাকে বলা হয় স্লোপ, লঙ্গিচুডাল স্লোপ। এটাকে SW বলা হয়, S সাবস্ক্রিপ্ট W, এটাকে বলা হয় ওয়াটার সারফেস স্লোপ। আর এনার্জি লাইনের যে স্লোপটা আছে, এনার্জি লাইনের স্লোপ যেটা উপরে দেখছো লাল ডটেড, সেটাকে বলা হয় ফ্রিকশন স্লোপ বলা হয়। এই যে SF দিয়ে ডেনোট করা হয়। এটা SF। তাহলে S0 বলো বেড স্লোপ, S0 আমরা এখানে বেড স্লোপ, বেড বলতে চ্যানেল বেড, হ্যাঁ, এটা লিখতে পারো চ্যানেল বেড। আর SWটা হচ্ছে ওয়াটার সারফেস, যেটা ওয়াটার সারফেস স্লোপ, ওয়াটার সারফেস স্লোপ। অত গ্রেডিয়েন্ট যেটাই বলো না কেন, ইউ ক্যান সে ওয়াটার সারফেস গ্রেডিয়েন্ট। আর SF-টা হচ্ছে যেটা উপর একদম স্লোপ অফ দ্য এনার্জি লাইন। এনার্জি লাইন বলতে কি বোঝায়? এখানে এনার্জি লাইন বলতে আমরা এনার্জি বলতে কি বুঝবো? এনার্জি যদি আমরা এখানে ধরি ডেটাম, তাহলে এটা হচ্ছে জেড, এটা হলো H অথবা Y, এটাকে Yও বলতে পারো, ভেলোসিটি হেড। তার মানে কি টোটাল হেড হচ্ছে H, এটা হচ্ছে H, এটা হচ্ছে Z প্লাস H অথবা Y প্লাস V²/2G টোটাল এনার্জি। এই টোটাল এনার্জি লাইনের যে স্লোপটা আসছে সেটাকে বলা হয় ফ্রিকশন স্লোপ, কারণ এটা ডিটারমিন করে ফ্রিকশন অফ দি চ্যানেল এবং ভেলোসিটির উপর। ফ্রিকশন অফ দি চ্যানেল ভেলোসিটি Y ডিটারমিন করবে, Y কে আবার ভেলোসিটি ডিটারমিন করবে। এই সবগুলো মিলে কিন্তু এই লাইনটা আসে। তো এটা হলো বলা হয় ফ্রিকশন স্লোপ অথবা স্লোপ অফ দি এনার্জি লাইন। এখন ইউনিফর্ম ফ্লো যদি হয় তাহলে এই চারটা, দিজ আর ইকুয়াল। ফর ইউনিফর্ম ফ্লো যেটা আগে চ্যাপ্টার 4 এবং 5 এবং 6-এ পড়ানো হয়েছে ভেন্টিজের বইতে, মিস্টার আজওয়াত উনি পড়িয়েছেন এবং উনি এগুলি দেখিয়েছেন ইউনিফর্ম ফ্লো কাকে বলে। ইউনিফর্ম ফ্লোকে ডেপথ থেকে বলা হয় নর্মাল ডেপথ। এটা ডেপথকে আমরা বলি নর্মাল ডেপথ, YN। এটা ক্রিটিক্যালও হতে পারে, সুপার ক্রিটিক্যালও হতে পারে। আচ্ছা, YN for uniform flow S0 equal to SW equal to SF.
এটাই তো আমরা জানি। দ্যাট মিনস ডেপথ সব জায়গায় সমান হবে, ভেলোসিটি এর সব জায়গায় সমান হবে, হ্যাঁ, এবং টোটাল এনার্জি সব জায়গায় সমান হবে, ইকুয়াল। বুঝতে পারছো? এখন এইটাকে বলা ইউনিফর্ম ফ্লো। এখন এটা যদি না হয় তাহলে নন ইউনিফর্ম ফ্লো, অথবা উই ক্যান সে গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো। এখন তুমি এখানে দেখতে পারো এইভাবে, যদি মনে করো যে না আমি গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো আঁকবো, তাহলে পানিটা ওয়াটার সারফেসটা এরকম হতে পারে, নট দ্যাট প্যারালাল যাবে, এটা এরকম বেঁকে যেতে পারে না, এটা তো প্যারালাল গেলে হবে, এটা বেঁকে যেতে পারে। বেঁকে গেলে কি জন্য বেঁকে যায় এটা আমরা পরে পড়ছি। কোনো কারণে যদি আমরা এখানে একটা ড্যাম দেই, বাধা দিই, বাধা, পানির মধ্যে একটা কিছু একটা স্ট্রাকচার দিলাম, বাদ দিলাম, বাদ দিলে কিন্তু এই পানিটা উপরের দিকে উঠবে, এভাবে পড়বে, তাই না? এখন এই যে এই পোর্শনটা যেটুক বাকি গেল উপরে, এটা তো সারফেসটা উপরে চলে গেল না, তার মানে কি এটা হলো এখন SW হলো, যার ফলে হুইচ ইজ নট প্যারালাল টু দি চ্যানেল বটম। তার মানে কি SW S0 সাথে is not equal to SW is not equal to SM। এই তিনটা যদি সমান না হয়, অথবা যে কোনো দুইটা সমান না হলে আরেকটা সমান হবে না, সেটাকে বলা হয় নন ইউনিফর্ম ফ্লো, নট ইউনিফর্ম, প্যারালাল ফ্লো না, অথবা অর গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো। হাইড্রোলিক জাম্প অবশ্য একটা র্যাপিডলি ভেরিড ফ্লো, কিন্তু এটা হচ্ছে গ্র্যাজুয়ালি ভেরি করতেছে, ভেরিড ফ্লো। যদি গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো হয় তাহলে এটা হলো নন ইউনিফর্ম ফ্লো হয়। এখন হাইড্রোলিক জাম্প তো একটা ভেরিড ফ্লো, কিন্তু এটা র্যাপিডলি ভেরিড ফ্লো, আমরা যেটা আগে পড়েছি, বুঝতে পারছো? আর এটা হলো গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারবো না চেঞ্জটা, খালি চোখে দেখা যাবে না। তুমি যদি অ্যানালাইসিস করো নদী চ্যানেলের পার থেকে, if you look into the river from the bank of the river, you cannot see the changes. It's a matter of so many kilometer influence হয়। এইসব এরকম একটা যদি কোনো একটা বাদ দেওয়া হয় অথবা রাইজ করা হয় ওয়াটার লেভেল, সামহাউ কোনো ইন্টারভেনশন দেওয়া হয়। এট দ্য সেম টাইম যদি আমরা এরকমও করি যে আমরা বাদ দিলাম না, আমরা এরকম করলাম, এখানে একটা এটা চ্যানেলটা কেটে দিলাম, তাহলে কি হবে? পানিটা এরকম পড়বে না, এই বারটা বাদ দিয়ে দিলাম, এই যে পানিটা যে পড়ছে নিচে, এখানে গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো হচ্ছে। তার মানে কি একটা হচ্ছে রাইজ করতেছে, গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো, রাইজিং, এটা হচ্ছে এখানে যদি আমরা বলি dy dx পজিটিভ, আর এটা হচ্ছে dy, এটা তো y, তো তাই না? এখানে কিন্তু y, আমরা গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লোর জন্য যেটা করব এটা হলো y ধরবো ডেপথটা, আর yn হচ্ছে নরমাল ডেপথের জন্য। মাঝখানে কিন্তু yc আছে কোথাও, yc আরেকটা প্যারামিটার সেটা। তো এখানে আবার আরেকটা, এখানে ধরো এটা কি হবে, এটা হলো বেঁকে যেতে যাচ্ছে, এটা y। তো একটা পসিবল হতে পারে উপর দিয়ে চলে যেতে পারে, অথবা আমি যদি ড্যাম না দেই, এখানে যদি ফল দেই, একটা কেটে দেই এই জিওমেট্রিটা, তাহলে পানিটা পড়ে যাবে। দুইটা কেস, একটা হলো ড্রপ ডাউন dy dx ইকুয়াল টু নেগেটিভ, আর এটা হলো dy dx পজিটিভ। এটা হলো বলা হয় রাইজিং অথবা ব্যাকওয়াটার কার্ভ বলা হয়, তো রাইজিং যেটা হচ্ছে, আর এটা হচ্ছে ড্রপ ডাউন কার্ভ বলা হয়, ড্র ডাউন অথবা ড্রপ ডাউন, অনেক সময় ড্রপ ডাউন বলা হয়, নিচে নামতেছে কার্ভ। তো এই যে দুইটা পোর্শন বেসিক্যালি গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো হয়। তো আমাদের ইন্টারেস্ট অফ দিস কোর্স, অফ দিস চ্যাপ্টার ইজ টু অ্যানালাইজ দিস পার্টিকুলার থিংস। আমরা এই পোর্শনটা নিয়ে ডিল করব,
কিরকম ভাবে কার্ভটা উপরে দিয়ে যায়, কত দূর ইনফ্লুয়েন্স হয়, এখানে কতটুকু বাড়াইলে কতটুকু হয়, আমরা গেটটা কোথায় দিব, কতটুকু হাইট দিব, কোথায় দিব, যার ফলে ইনফ্লুয়েন্সটা আমাদের ডিজায়ার লেভেলে চলে যাবে। সেই জন্য এই এক্সটা আমরা বের করব, ইনফ্লুয়েন্সটা, অথবা কোথায় আমরা দিলে, কতটুকু হাইটে দিলে এর ইনফ্লুয়েন্সটা হবে, সেটা আমাদের টার্মিনেশন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তুমি ডিফারেন্সিয়েট করতে পারছো নরমাল ফ্লো অথবা ইউনিফর্ম ফ্লো এবং গ্র্যাজুয়াল ভেরিড ফ্লোর মধ্যে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লোর মধ্যে আমাদের ডাইমেনশন হচ্ছে ওয়াই, এলো গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো পোর্শনের জন্য, এবং এটা ম্যান মেড ইন্টারভার্সনের জন্য হয়। নরমালি নরমাল ফ্লোতে হয় না, নরমাল ফ্লো তো নরমাল ফ্লোই। একটা চ্যানেলের মধ্যে যদি কোনো পানি ঢালো, সে একটা ডেপথ অ্যাটেন্ড করবে, ইট মে বি সুপার ক্রিটিক্যাল, ইট মে বি সাব ক্রিটিক্যাল, but it goes parallel to the channel bottom. We can assume it as an uniform flow, right? But whenever we change the flow by some intervention, like you can put a dam, you can put a sluice gate, you can put a drop fall, you can put you change the grade, channel slope change করে দিলা নিচের দিকে অথবা বাড়াই দিল, তাহলে এর একটা সাময়িক লোকাল একটা চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কি হবে? পজিটিভ যদি হয় ডিওয়াই ডিএক্স, উপর দিকে যদি ওঠে তাহলে এটাকে ব্যাকওয়াটার কার্ভ বলা হয়, আর যদি নিচের দিকে নামে তাহলে বলা হয় ড্র ডাউন কার্ভ বলা হয়, অথবা ড্রপ ডাউনও বলা হয় অনেকে। এই দুইটা পসিবল জেনারেল কার্ভ আছে, সেটাকে বলা হয় গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো কার্ভ অথবা ওয়াটার সারফেস প্রোফাইল ফর গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো। আমাদের ইন্টারেস্ট হচ্ছে এইটুকের মধ্যে, এই ক্লাসের মধ্যে আমরা এটার কম্পিউটেশন করব, আমাদের এটা ইনফ্লুয়েন্সটা কতদূর যাবে, এটা এগুলি আমরা বের করব এই চ্যাপ্টারের মধ্যে। আমাদের যে আগে নলেজ গুলো যেগুলো আছে, যেমন আমাদের ইউনিফর্ম ফ্লো এবং ক্রিটিক্যাল ফ্লো, এই দুইটারই নলেজ আমাদের এখানে লাগবে। আমাদের ওয়াইসিও লাগবে, দ্যাট মিনস ক্রিটিক্যাল ডেপথও লাগবে, এবং নর্মাল ডেপথ যেটা আজাদ সাহেব পড়াচ্ছেন সেই নলেজ গুলো লাগবে এখানে, বুঝতে পারছো? তো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, দেখো এখানে লেখা আছে ইন নর্মাল ফ্লো দি ডাউনস্ট্রিম কম্পোনেন্ট ওয়েটস ব্যালেন্স ইন ফ্রিকশন, অ্যাজ এ রেজাল্ট ওয়াটার ডেপথ এইচ ভি আর কনস্ট্যান্ট, টোটাল হেড অফ এনার্জি as parallel, that means SF, S0, SW all are parallel, এটাই বলা হচ্ছে এখানে। যদি ডিস্টারবেন্স ডিউ টু হাইড্রোলিক স্ট্রাকচার, আমরা যদি এখানে যদি কোনো ওয়্যার দেই, স্লুইস গেট দেই, ওয়্যার স্লুইস গেট এটসেট্রা যদি দেই, অথবা চেঞ্জ ইন চ্যানেল উইথ স্লোপ ইত্যাদি চেঞ্জ করি, তাহলে দেয়ার উইল বি এ চেঞ্জ ইন ওয়েট, তার ফলে ব্যালেন্সটা লোকালি ব্যালেন্স উইল নট বি অ্যাটেইনড, তার ফলে SW, SF এবং S dot will be different, that means not parallel। সেই জিনিস যদি হয় তাহলে এটাকে বলা হয় গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো। যেমন এখানে দেখবা যে এরকম হচ্ছে কাপটা, আঁকতে পারে না, এটা গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো, আর এটা জাম্প হচ্ছে র্যাপিডলি ভেরিড ফ্লো, আর এটাও গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো, এরকম ফল হচ্ছে, বেড়ে গিয়ে আবার ফল হচ্ছে। এখানেও গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো, এটা র্যাপিডলি ভেরিড ফ্লো, এখানে চেঞ্জ হচ্ছে, গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। সো these are the change due to আমাদের কেন এখানে একটা স্ট্রাকচার দিলাম সুইচ গেট, এখানে একটা হাম দিলাম, ওয়্যার দিলাম, এখানে গ্রেড চেঞ্জ করলাম, এখানে যদি আবার একটা ব্যারেজ দেই, আবার এরকম একটা বাঁধ দেই, বাঁধ দিলে আবার এরকম হয়ে যাবে। সো these are the human intervention, that means we are disturbing the normal flow, that's why locally there will be creating gradually varied flow, gradually varied flow, uniform flow পরে চলে আসে, এখানে ইউনিফর্ম ফ্লো হচ্ছে, পরে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের কিন্তু তুমি যদি বাধাও দাও, তারা এটা কিন্তু যেভাবে ফ্লো আসতেছিল সেইভাবে যেতে চেষ্টা করবে, খালি লোকালি একটা চেঞ্জ হবে। সেই ডিস্টারবেন্সটা আমরাই গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো হিসাবে ট্রিট করছি। তো এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লোটার ইনফ্লুয়েন্সটা আমরা বের করবো। দ্যাট মিন ডিওয়াই ডিএক্সটা কি, ডিওয়াই ডিএক্সটাকে আমরা কি বলবো ইন টার্মস স্লোপ, কি বলবো? S0 না, সরি
SW, আর DZ DY কি কি বলবো বলো তো কি? S বেড না, আর জি স্যার। DH টোটাল এনার্জি ডিভাইডেড বাই X, এটাকে বলা হয় ফ্রিকশন স্লোপ। এই তো আমাদের উদ্দেশ্য হচ্ছে DY DX এর একটা এক্সপ্রেশন বের করা। DY DX টাকে, এটা হলো আমাদের উদ্দেশ্য। কি DY DX মানে কি? এই যে এখানে যে Y চেঞ্জ হচ্ছে, এটা আগের স্লাইডে দেখছিলাম আমরা, এই যে আগের স্লাইডে এই Y, এই যে Y এটা চেঞ্জ উইথ রেসপেক্ট টু X, X এর রেসপেক্টে যদি Y চেঞ্জ হয় মানে কি এটাকে DY DX বলবো না? স্লোপটা, এটা স্লোপটা প্রত্যেক পয়েন্টে স্লোপ আছে, এটারও তেমনই। কিন্তু এনার্জি লাইনের জন্য যেটা হবে সেটা হলো টোটাল এনার্জি DH ডেল এক্স। আবার বেড স্লোপের জন্য কি ডেল জেড ডেল এক্স, এটা স্লোপ হলো S0 বলা হয়। এই তো প্যারালাল ফ্লোর জন্য অথবা ইউনিফর্ম ফ্লোর জন্য দিস থ্রি আর প্যারালাল ইকুয়াল, মানে ইকুয়াল না, প্যারালাল, একই স্লোপ হবে, স্লোপটা একই হবে, কিন্তু যখনই তুমি গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো আঁকবা তখন কিন্তু ইজ নট ইকুয়াল। তার মানে কি আমাদের উদ্দেশ্য কি? আমাদের DY DX এর একটা এক্সপ্রেশন বের করা। তো আমরা এখন যদি তোমাদের বলি যে কিছু এক্সাম্পল দেই, এখান থেকে বেরিয়ে আসি। আমরা যদি বলো স্যার কেন আমরা এই চ্যাপ্টারটা পড়ছি? হ্যাঁ, আমরা চ্যাপ্টারটা পড়ছি কেন, কেন এর কি 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 মানে প্র্যাকটিক্যালি কিভাবে এটা পসিবল হয়, দ্যাট মিন হাউ প্র্যাকটিক্যালি পসিবল ফর পসিবল টু ক্রিয়েট গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো। প্র্যাকটিক্যালি কিভাবে পসিবল? আমি বলেছিলাম না যে কোনো একটা যদি ইয়ে হয়, কোনো একটা স্ট্রাকচার দিলে আমাদের এটা বাধা পেলে লোকালি বাড়তেও পারে, আবার আমরা এরকম ভাবে এটা কমতেও পারে। যেখানে একটা কতগুলো এক্সাম্পল আছে দেখবা, আমি একটু বেশি বড় করে দেখাচ্ছি। পসিবল এক্সাম্পলস দেখছো কিভাবে হয়? চ্যানেল প্যারালাল আসতেছিল, এটা প্যারালাল আসতেছিল, কিন্তু এখানে একটা ড্যাম দেওয়া হয়েছে, যার ফলে একটা ব্যাকওয়াটার কার্ভ হচ্ছে এবং সাব ক্রিটিক্যাল ফ্লো ছিল। আর যেখানে ড্রপ দেই, কেটে দেই, তাহলে এখানে তোমার নিচের দিকে ফ্লোটা যাচ্ছে, এটাও একটা কার্ভ। তার মানে কি এখানে ড্যাম দিলাম, হাইড্রোলিক স্ট্রাকচার ড্যাম দিলাম। স্যার, হ্যাঁ, আপনি কি স্ক্রিনে কিছু শো করতেছেন? দেখা যাচ্ছে না? না স্যার, ফিক্সড হয়ে আছে। আচ্ছা সরি, শেয়ার করতে হবে। এই যে এই একটা ফিগার আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, আমি তো এখন একটু আগে একে দেখালাম, তাই না, হাতে। এখন দ্য প্র্যাকটিক্যাল এক্সাম্পলস হাউ ইউ ক্যান ক্রিয়েট গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো, এটা কিন্তু মানুষে ক্রিয়েট করে, নর্মালি হয় না। নর্মালি কি হয়? নর্মালি ইউনিফর্ম ফ্লো হয়, অথবা হাইড্রোলিক জাম্প হয়, র্যাপিডলি ফ্লো হয়। আর এটা হতে পারে যদি প্যারালাল স্লোপটা যদি প্যারালাল না থাকে, ব্রেক থাকে, তাহলে কিন্তু নন ইউনিফর্ম ফ্লো হবে অথবা গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো হবে। এখানে কিছু এক্সাম্পলস দেওয়া হচ্ছে, এক্সাম্পল গুলো খেয়াল করো, অন্য কিছু খেয়াল করার দরকার নাই, আমরা এটা পরে আবার আসবো। একটা ড্যাম দিলাম, ড্যাম দিলে পরে এরকম একটা কার্ভ হচ্ছে, তাই না? যেটা আমি আগে আগে বলছিলাম এক্সাম্পলস। আমি যদি বলি give some examples of gradually varied flow, how you can achieve in practice. Gradually varied flow আমি সংক্ষেপে লিখলাম, তোমরা আবার লিখো না। Gradually varied flow that can be created in practice. In practice বলতে কি বোঝায়? প্র্যাকটিক্যাল ফিল্ডে, প্র্যাকটিস ফিল্ডে এক্সাম্পলস। তো আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস, অথবা আমি বলি give some
give some practical examples. Practical examples. বুঝতে পারছো? That examples how we can কি করব? We can create GBF. বুঝতে পারছো? এরকম যদি থাকে কোশ্চেন, তাহলে তুমি তো এই ছবিগুলো এঁকে দিবা, বুঝাই দিবা, বাস তাইলেই হবে। কিন্তু বুঝতে হবে তো। এই ফিগারগুলো কিন্তু প্রথমটার মধ্যে কি দেওয়া হয়েছে? একটা ড্যাম দেওয়া হয়েছে, তাই না? ড্যাম না দিলে কি হতো বলো দেখি? ড্যাম না দিলে কি হতো? পানি কিভাবে যেত? ইউনিফর্ম। প্যারালাল হয়ে যেত না? জি স্যার। তার মানে কি সে কোনো বাধা পেত না, সে যেভাবে আসতেছিল নর্মাল ফ্লো অথবা ইউনিফর্ম ফ্লো হিসেবে সেই ইট উইল গো লাইক দিস, ইট উইল কন্টিনিউ লাইক দিস। বাট এখানে আমরা একটা আর্টিফিশিয়ালি আমরা ড্যাম দিয়ে দিলাম, যার ফলে সে উপরে উঠবে, পানি উঠে পড়ে। ড্যাম দেওয়া হয় কেন জানো তো? রিজার্ভার বানানোর জন্য, পানি আটকানোর জন্য, ডেপ বাড়ানোর জন্য, ইত্যাদি কারণের জন্য। পানি আটকে দিয়ে ডেপ বাড়ালাম, ডেপ বাড়াই দিলে একটা পানি এখানে রিজার্ভার হলো, দেন ফ্লোটা আস্তে আস্তে গেল, অথবা এরকম উপর দিয়ে গেল, অসুবিধা নাই। স্লুইস গেট দিয়ে গেল, অসুবিধা নাই। কিন্তু দেয়ার উইল বি চেঞ্জ ইন ওয়াটার সারফেস, যেটা ইনকামিং ওয়াটার সারফেসটা নর্মাল ডেপ ছিল না, এটা চেঞ্জ হয়ে একটু বড় হয়ে গেল, এটা হলো ওয়াই। এখানে ওয়াই। সিমিলারলি আমরা ড্রপ যদি দিয়ে এখানে ফল কেটে দেই, তাহলে কিন্তু পানিটা পড়ে যাবে নিচে। যে এইটা পড়তেছে, এটা হলো গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো। এটাকে ড্রপ ডাউন বলা হয়, এই ড্রপ ডাউন অথবা ড্র ডাউন বলা হয়। ড্র ডাউন লিখতে পারো, ড্র ডাউন অথবা ড্রপ ডাউন, যেটাই লেখো না কেন অসুবিধা নেই। ব্যাকওয়াটার, এটা হলো, এটাও ব্যাকওয়াটার না, এখানে দেখো স্লুইস গেট দেওয়া হয়েছে, স্লুইস গেট দেওয়া হয়েছে এবং পানি নর্মাল ডেপ দিয়ে আসছিল সাব ক্রিটিক্যাল ফ্লো, কিন্তু পরে গিয়ে সুপার ক্রিটিক্যাল ফ্লো হলো, ফোর্সলি হাইড্রোলিক জাম্প হয়ে পরে আবার সাব ক্রিটিক্যাল যাবে। আমরা গত হাইড্রোলিক জাম্প পড়ানোর সময়গুলি আঁকছিলাম না কিছু, এই পোর্শনটা গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো হুইচ ইজ সুপার ক্রিটিক্যাল। হ্যাঁ, তো এরকম ভাবে ড্রপ দিলাম, স্লুইস গেট আর ড্রপ দিয়ে এখানে বিভিন্ন, আবার এখানে স্লোপ চেঞ্জ করে দেওয়া হলো। এরকম স্লোপ আসতেছিল, স্লোপটা হঠাৎ করে নিচে নামানো হলো, ফাস্টার করে দিল। ফাস্টার করলে কি হবে? গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো হবে এখানে, মানে সাব ক্রিটিক্যাল থেকে সুপার ক্রিটিক্যাল যাওয়ার জন্য এখানে একটা কার্ভ হবে, যেটুক এখানে হলো S2 কার্ভ। S2 S1 কি কার্ভ, এগুলো নামকরণ গুলো আমরা পরে পড়বো, আমরা দেখবো কিভাবে করা যায়। তো এখান থেকে বুঝতে পারছো যে মানুষে আর্টিফিশিয়ালি হাউ উই ক্যান ক্রিয়েট গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো ইন প্র্যাকটিস, ড্যাম দিয়ে অথবা ফল দিয়ে অথবা ব্রেক চেঞ্জ করে, এই বিভিন্ন ভাবে করা হয়। এখানে 13টা এক্সাম্পল আছে ফর ডিফারেন্ট স্লোপ কন্ডিশন। একটা হলো স্টিপ স্লোপের জন্য, অ্যাডভার্স স্লোপের জন্য, ক্রিটিক্যাল স্লোপের জন্য, হরিজন্টাল স্লোপের জন্য, মাইল্ড স্লোপের জন্য, বিভিন্ন স্লোপের জন্য কি অবস্থায় আসছে সেই জিনিসগুলো এখানে কারগুলো দেখানো হয়েছে। তোমরা আরো দেখবো, আমরা এগুলো এক্সাম্পল আমরা আরো দেখবো, বাট আমরা তোমাদেরকে এই স্লাইডের মধ্যে বোঝাতে চাচ্ছি যে কিছু কিভাবে এটা ক্রিয়েট করা হয়। সোজা কথা, ড্যাম দিয়ে, ড্রপ দিয়ে, স্লুইস গেট দিয়ে, ড্রপ দিয়ে, স্লুইস গেট দিয়ে, ড্যাম দিয়ে, ড্যাম, স্লুইস গেট আর চেঞ্জ ইন স্লোপ, এই তিনটা বেসিক্যালি করা হয়। স্লোপ চেঞ্জ করা হয়েছে, দেখছি এখানে এই পাশে পার্টিকুলার স্লোপ চেঞ্জ করা হয়েছে, এখানে স্লোপ চেঞ্জ করা হয়েছে, এখানে স্লোপ ঠিক আছে কিন্তু স্টিপ স্লোপ, বাট এখানে স্লুইস গেট দেওয়া হয়েছে, এটাও গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো, এখানেও গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো। সো আমাদের ইন্টারেস্ট হচ্ছে এই গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো গুলো। এর আগে কি হচ্ছে এটা তো পড়ানো হয়েছে, এরপরে কি হচ্ছে এটা আমাদের পড়ানো হয়ে গেছে, প্যারালাল ফ্লো হয়ে গেছে, এটা তো আমাদের অ্যানালাইসিসের পার্ট না, বাট উই শুড নো নর্মাল ডেপথের ডেপথটা কত, ওয়াই এন কত, এটা আমাদের জানতে হবে, ওয়াই সি কত, এগুলো জানতে হবে। ঠিক আছে, তো আমাদের এখন হচ্ছে আমরা যাব। স্যার এটা কোন বই থেকে দেখাচ্ছেন? হ্যাঁ, স্যার এটা কোন বই থেকে দেখাচ্ছেন ছবিগুলো?
এটা কোন বইতে আমি তোমার বলতে পারবো না, আমি তো সব বইতে আছে, এইগুলো সব বইতে আছে, কিন্তু ফিগার গুলো হয়তো এরকম সাজানো নাই। আমি তোমাকে এই মুহূর্তে বলতে পারছি, আমি তোমাকে দিচ্ছি, দিয়ে দিব এগুলো সব। বুঝতে পারছো? চ্যাপ্টার 10 অফ ফ্লো অফ ইন্টারনাল ফ্লো কোন পেজে? ভেট টিচার বইয়ের মধ্যে এটা নাই, কিন্তু এগুলি বাকিগুলো আছে। এগুলি আছে সবগুলো, কিন্তু এভাবে সাজানো নাই, দেখাবো না। সবই আছে বইতে, কিন্তু এরকম ভাবে এক্সাম্পল হিসাবে নাই। মানে এগুলি হলো তোমাকে বোঝানোর জন্য আমি বলতেছি। বুঝতে পারছো? তো এখন আমরা দেখি, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো তোমরা? জি স্যার। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা হাউ উই ক্যান ক্রিয়েট গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো। গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো তো আমরা কি পড়লাম, এবং প্র্যাকটিক্যালি আমরা কিভাবে বানাই, অথবা আর্টিফিশিয়াল কিভাবে করতে পারো তুমি ইন ডিজাইন কেসে। কেন লাগতেছে সেটা অন্য কথা। বলতে পারো স্যার হোয়াই ইউ উইল ক্রিয়েট দিস কাইন্ড অফ থিংস। হ্যাঁ, নদীর মধ্যে একটা বাঁধ দিতে হয় না, নদীর মধ্যে একটা অনেক সময় পানি আটকাইতে হয় না, অনেক সময় এই যে গঙ্গা বাঁধ নাম শুনছো, গ্যাঞ্জেস ব্যারেজ, তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ তো একটা বাঁধ অ্যাক্রস দি রিভার, একটা ইন্টারভেনশন। সেই ইন্টারভেনশনটা দেওয়ার পরে এর ইনফ্লুয়েন্সটা কতদূর আপস্ট্রিমে যাবে সেটা তো আমাদের জানতে হবে। না জানলে পরে যদি ইন্টারভেনশনটা ইন্ডিয়াতে চলে যায়, তো ওরা বলবে যে আমাদের পানি বাড়লো কেন। বুঝতে পারছো? সেই জন্য আমাদের এমন জায়গায় করতে হবে যাতে influence of this structure will not propagate upstream, further upstream, further the border, further towards border দিকে যদি না যায়, তাহলে এটা ঠিক আছে। আর এমন একটা হাইট দিব যাতে ওটা অত দূরে না যায়, অথবা এমন একটা পজিশনে রাখবো নিচে যাতে এটা প্রপাগেট করে এর এই ইনফ্লুয়েন্সটা বহু দূরে না যায়। আমাদের লিমিট করতে হবে, তাই না? এই এক্সট্রা, সেই জন্য এর হাইট ইম্পর্টেন্ট না। হাইটটা যদি এরকম ছোট করে দেই তাহলে তো আর এত দূর যাবে। যদি লোকেশনটা যদি এইখানে দেই তাহলে তো আবার ওদিকে যাবে না, তাই না? সেজন্য লোকেশন এন্ড হাইট অফ দি ড্যাম is important to after analyzing the gradually buried flow we can determine the location and height of the structure. আমরা কি করব সেটা আমরা বলতে পারি, যাতে এর ইনফ্লুয়েন্স অফ দিস structure on the water surface will not hamper others, অথবা will not excessively propagate to desired location ছাড়া যদি অন্য জায়গায় চলে যায় তাহলে তো হবে না। এইসব ট্রায়াল এন্ড এরর দিয়ে পরে ব্যাক ওয়াটার কাট করা হয়। এন্ড ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু এটা জানো তোমাদের অপেনশনাল বইতে যতগুলো চ্যাপ্টার আছে, দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আগে যতগুলো চ্যাপ্টারের নলেজ আছে সব এখানে লাগবে। তো বুঝতে পারছো? তো আমরা গ্র্যাজুয়ালি বেরিড পড়ছি কেন? টু ক্রিয়েট gradual bered flow for the purpose of uh, uh, changing water flow for desired purpose. For example, আমরা যদি ড্যাম বানাই ফর রিজার্ভার ক্রিয়েশন, তাহলে আমাদের একটা ড্যাম দিতে হবে, এবং এইটার জন্য রিজার্ভারের যে ওয়াটার ব্যাক ওয়াটার কার্ভ হবে, অথবা এর যে ইনফ্লুয়েন্স অফ দি ওয়াটার সারফেস আপস্ট্রিম প্রপাগেট করবে, সেটা ডিস্টেন্সটা আমরা জানতে পারবো, এবং আমরা এটার লোকেশন এবং হাইট আমরা প্রপারলি অ্যাসেস করতে পারবো যাতে কোনো প্রবলেম না হয়। যেমন আমরা গ্যাঞ্জেস ব্যারেজের মধ্যে আমি একটু ছিলাম অ্যানালাইসিসের মধ্যে, গঙ্গা বাঁধের মধ্যে। সেই গঙ্গা বাঁধ কিন্তু অনেক ট্রায়াল এন্ড এরর দেওয়া হয়েছে, ফিজিক্যাল মডেল, ম্যাথামেটিক্যাল মডেল, এমনি অ্যানালাইসিস করে তোমাকে এগুলি পজিশনটা লোকেশনটা পাংশা আছে না রাজবাড়িতে, রাজবাড়ি যা আছে না, রাজবাড়ি ডিস্ট্রিক্টের পাংশা এলাকার মধ্যে ওখানে দেওয়া হয়েছে যাতে এটা প্রপারলি হ্যান্ডেল করা যায়। এগুলি অ্যানালাইসিস করা হয়েছে।
সো আমাদের এই সাইডের থেকে এটাই বোঝা যাচ্ছে যে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। আর কেন আমরা এটা পড়ছি? আমরা এটা পড়ছি যেহেতু গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো একটা লোকাল ফেনোমেনা, এবং এটার জন্য চেঞ্জ গুলো কি হয় সেটা আমরা জানবো ওয়াটার সারফেসের, এবং কতদূর হাইটের স্ট্রাকচার দিব, কি স্ট্রাকচার দিব সেটা আমাদের ডিটারমিন করতে হবে ট্রায়াল এন্ড এরর মধ্যে। এই অ্যানালাইসিসটা আমরা শিখবো এখান থেকে। এখন এগুলি শিখতে গিয়ে আমাদের কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র শিখতে হয়, যেমন এই ব্যাকওয়াটার কার্ভ M1টা কি, M1 কার্ভ কি, M2 কার্ভ কি, এগুলো নামকরণ করা হয়েছে, বুঝছো? দি কার্ভ, প্রত্যেকটা জিনিসের নাম আছে না, ল্যাপটপের যেমন নাম আছে ডেল, হ্যাঁ, যেমন এখানে একটা ওয়াকম আছে, সেটা ওয়াকম এই ট্যাবলেট, এখানে একটা দুইটা কম্পিউটার আছে অসিস, সেই জন্য প্রত্যেকটা জিনিসের নাম আছে না, এই জন্য নাম থাকলেই আমরা বুঝতে পারবো কার্ভটা এরকম, এই জন্য নামকরণ করা হয়েছে, সিম্বল নেম M1, M2, M3, H1, H2, H3, C1, C2, C3, এবং এটা কিভাবে করা হলো সেটা আমাদের শিখতে হবে। এটা আমরা একটু শিখি, এই নামকরণ। স্যার বলেন যে M1 কার্ভ কেন হলো? M1 কার্ভ তখনই হবে যখন এটা সাবক্রিটিক্যাল ফ্লো থাকবে। সাবক্রিটিক্যাল ফ্লো হলে কি হয়? ওয়াইটা আমাদের গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লোটা নর্মাল ডেপথ থেকে বেশি হয়, এবং নর্মাল ডেপথ আবার ওয়াইসি থেকে বেশি হবে না। এটা আমি অন্য স্লাইডে যাই, এটা বাদ দাও, এখান থেকে অন্য স্লাইডে যাই, দেখি। দেখতে পাচ্ছ? তো আমাদের সারফেস প্রোফাইল যদি আমরা নামকরণ করতে চাই, তাহলে কি করব? আমরা নামকরণ করতে চাইলে আমাদের নামকরণ করার জন্য কয় রকমের স্লোপ আছে আমাদের? মাইল্ড স্লোপ, এই যে মাইল্ড স্লোপ, বুঝতে পারছো? স্যার, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। স্যার ওয়াই এন্ড ওয়াই সি এটা একটু আমার বলা যাবে? হ্যাঁ, বলবো, এটা ফিগার আসতেছে। এই দেখো, এই যে এই ফিগারটা দেখতে পাচ্ছ? জি স্যার। এই ফিগারটার মধ্যে কি আসছে? আমরা যখন মাইল্ড স্লোপ হয়, এখানে মাইল্ড স্লোপ যদি হয়, যদি মাইল্ড স্লোপ হয়, মাইল্ড স্লোপ বলতে কি বোঝায়? মাইল্ড স্লোপ মনে রাখবো, মাইল্ড, মাইল্ড মানে কি? অল্প স্লোপ। যে এই স্লোপটা মাইল্ড, মাইল্ড মানে কি? আমাদের এই S0টা, S0 is less than SC, ক্রিটিক্যাল স্লোপের থেকে, মানে স্লোপটা খুব অল্প, মাইল্ডার। মাইল্ডার স্লোপ হলে কি হয়? ডেপথ বেড়ে যাবে না? তুমি যদি একটা স্টিপ স্লোপ দাও, ফাস্টার যাবে না? সেই মাইল্ড স্লোপের ক্ষেত্রে YN বলতে কি হয়? নর্মাল ডেপথ ইজ গ্রেটার দেন YC, এবং এটা কিন্তু ইউনিফর্ম ফ্লো বেলায় বলছি, কিন্তু আমরা এটা কিন্তু ইউনিফর্ম ফ্লো, আমরা কিন্তু এখানে কিন্তু গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো কিছুই করি নাই। যখন সুপার ক্রিটিক্যাল সাব ক্রিটিক্যাল ফ্লো হবে, এটাকে বলা হয় সাব ক্রিটিক্যাল না? যখন ফ্লো সাব ক্রিটিক্যাল ফ্লো কখন হয়? যখন, মনে আছে স্পেসিফিক এনার্জি কার্ভ পড়ো নাই, আজ পড়াইছে না? যখন YN নর্মাল ডেপথ, দেখো নর্মাল ডেপথ, এটা হলো YC, তাহলে নর্মাল ডেপথ উপরে না? যখনই নর্মাল ডেপথটা ক্রিটিক্যাল ডেপথ থেকে উপরে হবে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো এটা কিন্তু সাব ক্রিটিক্যাল ফ্লো অথবা ফ্লোড নাম্বার লেস দেন 1, এটা বুঝতে হবে। যখন সাব ক্রিটিক্যাল ফ্লো হবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো এটা মাইল্ড স্লোপ।
দুটো রিলেটেড। হ্যাঁ, আর যদি মাইল্ড স্লোপ তুমি দাও, মাইল্ড স্লোপ দিবা কেমনে? যখন ক্রিটিক্যাল স্লোপ ক্যালকুলেট করতে হবে এবং ওইটার থেকে কম দিতে হবে, দেন মাইল্ড স্লোপ হবে। যখনই মাইল্ড স্লোপ দিবা প্র্যাকটিক্যালি, এখানে কাটবা, মাটি কাটবা চ্যানেলের মধ্যে, তখন কিন্তু মাইল্ড স্লোপ যদি হয়, নিশ্চয়ই এর ওয়াইএনটা নর্মাল ডেপথ অথবা ইউনিফর্ম ফ্লো ডেপথ উইল বি গ্রেটার দেন ওয়াইসি। নিচে আছে, দেখছো এটা ওয়াইসিটা? ঠিক আছে। এখন এইটার বেলায় যদি আমাদের মনে হয় যে আমরা এখানে একটা ড্যাম দিলাম, আঁকি এখানে ড্যাম আঁকলাম, যেটা ড্যাম আঁকবো অথবা এই করবো, এটা দিয়ে বুঝাবো তোমাদেরকে, তাহলে কি হবে? পানিটা বাড়বে না? এই পানিটা, হ্যাঁ, এই যে বাড়লো, এটা কিন্তু ওয়াই, গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো হলো, তাই না? বাকিগুলো তো আমাদের নলেজ আছেই। এই ওয়াইটা, তার মানে কি এখানে কি হচ্ছে? ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াইএন আবার গ্রেটার দেন ওয়াইসি। এইসব যদি কন্ডিশন হয়, তাহলে এটাকে বলবো অবশ্যই এটা মাইল্ড স্লোপ আন্ডারে আছে। ইট ইজ আন্ডার দি মাইল্ড স্লোপ, আন্ডারলাইং স্লোপ ইজ মাইল্ড, স্লোপ ইজ মাইল্ড, অবশ্যই মাইল্ড হবে, নাইলে কিন্তু এটা সম্ভব না। যখনই মাইল্ড হবে তখনই আমরা এটা এম লিখবো, এম, আর এম লিখবো, আর এখানে M1 দিব কেন? M1 কার? যখন এই যে রিজিয়ন 1, দেখছো রিজিয়ন 1 কোথায়? 1 রিজিয়ন, এখানে রিজিয়ন 1, এখানে রিজিয়ন 2, রিজিয়ন 3। রিজিয়ন 2টা হচ্ছে ওয়াইএন এবং ওয়াইসির মাঝখানে, আর রিজিয়ন 3 হচ্ছে ওয়াইসি এবং বেডের মাঝখানে, আর রিজিয়ন 1 হচ্ছে উপরে, নর্মাল ডেপথের উপরে। এই তিনটা রিজিয়নই তো আছে না? এখন এখানে যেহেতু পড়ছে রিজিয়নের মধ্যে কাপটা, যেহেতু এখানে পড়ছে, এটাকে বলা হয় মাইল্ড, অবশ্যই এটার জন্য লিখবো। আর এটাকে এর জন্য 1 রিজিয়নে যদি পড়ছে, এটার জন্য আমরা 1 লিখবো। এটা হলো M1 কার্ভ। যখনই তুমি M1 কার্ভ লিখবা, M1 ওয়াটার সারফেস প্রোফাইল হবে, তখন তোমার কিন্তু এরকম ব্যাক ওয়াটার কার্ভ হবে। বুঝতে পারছো? পরিষ্কার হচ্ছে নাকি? দেখো, এটা স্যার ওয়াইএন আর ওয়াইসি টা, এটা স্যার এই ইউনিফর্ম ফ্লো এর সময় আমরা কাউন্ট করি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিফর্ম ফ্লো থেকে আসছে, তোমাদের চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, 6 এর থেকে আসছে। আজও আদি করে পড়াবে। ওয়াইসি অলসো ইউনিফর্ম ফ্লো, ওয়াইএন অলসো ইউনিফর্ম ফ্লো, অবশ্যই। ওয়াইসি ইজ ইকুয়াল টু ক্রিটিক্যাল ফ্লো, বাট ইটস ইউনিফর্ম ফ্লো, প্যারালাল, একটাই ডেপথ, তাই না? ওয়াইসি কিন্তু একটা ডেপথ না, নাম্বার অফ ডেপথ হয় না। কিন্তু ওয়াইএনটা নিচে নামতে পারে, উপরে হতে পারে, জানো তো? যদি স্টিপ স্লোপ হয় তাহলে নিচে নেমে যাবে। আমরা দেখি, এটা বুঝতে পারছো তো? এখন অন্য স্লাইডে যাবো। জি স্যার। আচ্ছা, রিজিয়ন 1 কেন হলো? 3টা রিজিয়নে ভাগ করি, এবং যেহেতু এই কাপটা এই রিজিয়নের মধ্যে পড়েছে, সেজন্য আমাদের ইন্টারেস্ট হচ্ছে এই কাপটা। এটাকে কি বলা হয়? এই কাপটা। আদারওয়াইজ তো বাইগুলো তো আমাদের নোন না, আগের থেকে আমরা জানি। ওয়াইএন আমরা ক্যালকুলেট করতে পারি, ওয়াইসি ক্যালকুলেট করতে পারি। এখন আমরা ক্যালকুলেট করতে পারি না ওয়াইটা, ভেরিয়েশন অফ ওয়াইটা। ক্যালকুলেট করলে আমরা ইনফ্লুয়েন্সটা বের করতে পারবো। এই ওয়াইটা জন্য আমাদের একটা ইকুয়েশন আমরা বের করব, সেটা আমাদের পরের চ্যাপ্টার আছে, এর লাগবে। এটা কি হবে এটা আমরা জানবো। সো আমার এখানে কথা উদ্দেশ্য হচ্ছে মাইল্ড স্লোপের জন্য আমাদের M1 কার্ভটা আমরা ডেসক্রাইব করলাম। M1 কার্ভটার ক্রাইটেরিয়া হচ্ছে এটা, yn is greater than y is greater than yn is greater than yc। বুঝতে পারছো? এবং দিস শুড বি আন্ডার দি মাইল্ড স্লোপ, অবশ্যই এটা কোনোভাবে স্টিপ স্লোপের হবে না। আচ্ছা, এখন আমরা যাই অন্য স্লাইডে। আমরা যদি মনে করি যে না, এটা একটু বুঝলাম, অল্প একটু বুঝলাম, বাট পরে দেখলে আবার আরো একটু বুঝলাম। এখন যদি আমরা স্টিপ স্লোপের বেলা বলি, দেখো স্টিপ স্লোপ এখানে আসছে। স্টিপ স্লোপ বলতে কি বোঝায়? এই S0টা এমন বেশি, যেটা ক্রিটিক্যালের থেকে বেশি হবে, ক্রিটিক্যাল স্লোপের থেকে বেশি হবে। তখন কি হবে? ফাস্টার যাবে না, ফ্লো উইল বি yn
yc is greater than yn হবে, অথবা yn is less than yc হবে। এই দেখো yn টা yc টা বড় না, এটা হলো yc ক্রিটিক্যাল ডেপথ, ক্রিটিক্যাল ডেপথ হলো yc, নরমাল ডেপথ হচ্ছে yn, এটা হলো yn আর এটা হচ্ছে yc, yc উপরে উঠে গেল, তার মানে এটা কি ফ্লো বলো দেখি, বলতে পারবা কি ফ্লো, সাব ক্রিটিক্যাল না সুপার ক্রিটিক্যাল? সুপার ক্রিটিক্যাল, এক্স্যাক্টলি, এটা সুপার ক্রিটিক্যাল। সুপার ক্রিটিক্যাল ফ্লো হলে কি হয়, ফাস্টার যায়। ফাস্টার যায় কখন, যখন স্লোপটা স্টিপ থাকে না, আমরা দৌড়ায় পড়ি না, ফাস্টার হয় ভেলোসিটি, ভেলোসিটি মাচ হায়ার। and fraud number is greater than 1, আগেরটা less than 1 ছিল, সুপার ক্রিটিক্যাল ফ্লো, আগেরটা সাব ক্রিটিক্যাল ছিল, বুঝতে পারছো, এটা সাব ক্রিটিক্যাল ছিল আগেরটা। এই সব ক্ষেত্রে যদি আমি মনে করো যে না আমাদের, আমি এখানেও আমি কোথায় দিব ড্যামটা, কোথায় দিব, ক্রিটিক্যাল ডেপথ, হ্যাঁ আমাদের ড্যাম, এটা তো নরমাল, আমরা ড্যাম আটকাবো না পানি এখানে, এখানে দিব না, তাহলে কি হবে, এটা তোমার যদি এখানে কাপটা হয়, এখানে কাপটা যদি হয়, ব্যাকওয়াটার কোয়ারটা যদি এখানে হয়, পানিটা কি হয়, পানিটা উপরে উঠবে না এরকম ভাবে, কারণ এখানে এটাকে কি বলবো, এটা এটা স্টিপ, স্টিপ স্লোপ, স্টিপ স্লোপ, স্টিপের এস, এস নিব, আর এখানে কি হবে, স্টিপ স্লোপের জন্য yn is equal to yc, নিচের দিকে নামবে, হয়নি, যদি এখানে কার্ভটা থাকে, এখানে কার্ভটা থাকে, তাহলে এটা কি হবে, ড্যামটা স্যার s2 হবে না, ক্রিটিক্যাল ডেপথ থেকে বড় কিছু ছিল না, এখানে থাকে, এখানে থাকে s3 হবে, কার্ভটা দিয়ে এখানে, সরি উল্টা চলে যাচ্ছে কেন, দেখছো, এটলি স্টিপস হবে বেলা, আগেরটা কিন্তু আমরা দেখো আগে টুলটা ছিল, এখন যদি এখানে কাপটা থাকতো গ্র্যাজুয়াল বেরিড ফ্লো, তাহলে S1 হতো, এখানে থাকতো তাহলে S2 হতো। তো সেই জন্য এই নামটা নামকরণের জন্য আমাদের স্টিপ যদি স্লোপ থাকে তাহলে স্টিপের S আর রিজিয়নের 1 অথবা রিজিয়নের 2 এইভাবে নামকরণ হয়। সেই জন্য আমরা যে এই স্লাইডে যাই, দেখো এই যে স্লাইডটার মধ্যে, এই যে এটার মধ্যে যেটা আমরা প্রথমে দেখাচ্ছিলাম, তাই না, এখানে দেখো এখানে কিন্তু স্লোপটা কিন্তু S is greater less than SC বলছিলাম না, এবং এইটার জন্য y is greater than yn is greater than yc, এটা ব্যাকওয়াটার এবং m1 এবং ফ্লো ইজ সাবক্রিটিক্যাল, বুঝতে পারছো। যদি আমাদের এরকম হয় যে না রিজিয়ন 2 তে চলে আসছে, কোন কারণে ড্রপ দিলে কিন্তু রিজিয়ন 2 চলে আসবে, হ্যাঁ তাই না, উপর থেকে নিচে চলে আসবে না, এই দেখো এই দেখো, আমরা যদি মাইল স্টোপটা যদি এখানে যদি ড্রপ দেই, আমরা এখানে যদি কোনো একটা ড্রপ দিয়ে দিই, কেটে দিই, হ্যাঁ আগে তো দিলাম, তখন কি হবে, এখানে পানি নর্মাল ডেপ দিয়ে আসতেছিল না, যাচ্ছিল না এরকম ভাবে উপরের দিকে, তা না কি হবে, এরকম হবে না, পড়বে না, তাহলে যে এটা কি রিজনে আসলো কার্ভটা,
এটা কিসের জন্য মাইল্ড স্লোপ হবে না? এটা মাইল্ড তো বলবো, এটা নর্মাল টেল গেটার ক্রিটিক্যাল টা এম, এম হলে মাইল্ড, মাইল্ড উপরে লেখা আছে দেখে তো এটা আমরা বুঝতে পারি, কিন্তু দিস ইজ ইকুয়াল টু yn ইজ গ্রেটার দেন yc, এই জন্য মাইল্ড এটা। এবং এই এম এর এম হবে, আর এখানে কি হবে বলো তো, কি 2 2 হবে না? এই রিজিয়ন 2 তে আছে না, এই দুইটার মাঝখানে আছে না, এই জন্য M2 কার্ভ হবে, যেহেতু কার্ভটা এখানে চলে আসছে। আর আগে ছিল উপরে মাইলের জন্য এটা রিজিয়ন 1 এ M1 ছিল, আরো যদি নিচে থাকে তার নিচে হবে M3 এরকম। যাই হোক, আমরা মাইল্ড স্লোপের জন্য বুঝলাম, আগেই বুঝছিলাম। আমরা স্টিপ স্লোপের জন্য দেখো S1 কোনো কারণে যদি এরকম হয় কার্ভটা, কিসের জন্য হয় এটা আমরা বলতে পারছি না, আমরা এখনো ই করতে হয়তো বাধা দিয়ে দিলাম একটা, তাহলে S1 কার্ভ হবে এটা। আর যদি এখানে দিয়ে দেই তাহলে S2 কার্ভ হবে, কোনো কারণে এরকম হয় S2, আর এরকম যদি আরেকটা S3 কার্ভ হবে। হ্যাঁ, তো এই রিজিয়নের মধ্যে আছে 2, এই রিজিয়ন হচ্ছে 3, আর এই রিজিয়ন হচ্ছে 1। তাহলে S ফর স্টিপ, আর সিচুয়েশন লোকেশন অফ দি কার্ভ হচ্ছে যেটা আছে যেখানে হবে সেখানে সেটা দিয়ে ডোনেট করতে হবে। বুঝতে পারছো কিছু? The position of the curve will be named as with the type of the slope, first letter of the type of the slope, and its location of the curve. লোকেশনটা জোন 1, জোন 2, জোন 3 তে ভাগ করা হয়। জোন 1 হচ্ছে above the water surface, জোন 1, জোন 2, ওয়ান টু থ্রি। জোন 2 তে পড়ছে দেখে S2 কার্ভ বলা হয়, এখানে যদি পড়তো তাহলে S3 বলতাম, হ্যাঁ, আর এখানে বললে S1 বলতাম। ঠিক আছে, এইভাবে আমরা নোমেনক্লেচার করি, নামগুলো করি। দেখো এখানে, দেখো এক্সাম্পল গুলো দেখো, একটা টেবিলের মধ্যে সবই আছে, দেখছো এখানে মাইল্ড স্লোপ আছে, এর উপরে কার্ভটা yn is greater than yc, এইভাবে কাটছে। আর এই 1 2 3 এই জোনের মাঝখানে পড়ছে, এখানে পড়ছে, নিচে পড়ছে, এটা হলো 1 2 3 তিনে পড়ছে। যেহেতু মাইল্ড স্লোপ অল আর মাইল্ড, লোকেশন অনুযায়ী জোন অনুযায়ী নামকরণ করা হয়েছে। ঠিক আছে, জোন 2 তে পড়ছে, জোন 3 তে পড়ছে, জোন 1 এ পড়ছে। সিমিলারলি স্টিপ স্লোপের বেলা স্টিপ স্লোপ কখন হবে? যখন yc is greater than yn, সেটার জন্য। সুপার ক্রিটিক্যাল ফ্লো, নিচে আসল ফ্লোটা হচ্ছে, এবং কার্ভটা এরকম পসিবল কার্ভটা হচ্ছে S1 এরকম হয়, S2 টা এরকম হয়, S3 টা এরকম। এটা কিন্তু স্টাইলটা এরকম, এইটাই এরকমই হবে কার্ভটা। এইরকম হবে দেখে আমরা কম্পিটিশনের আগে যদি আমরা বুঝতে পারি যে এরকম হবে, তখন আমরা কোত্থেকে ক্যালকুলেশন আরম্ভ করবো তা বুঝবো না, তাই নয় কি? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা কম্পিউটেশন করা, আঁকা। আঁকতে গেলে আমাকে কোত্থেকে কোন যাবে, এটা কি কার্ভ, এটা আমাকে বুঝতে হবে না? আমরা এখান থেকে স্টার্ট করবো না এখান থেকে করবো, সেটা আমাদের আগে বুঝতে হবে। সেই জন্য নামকরণটা দরকার। যেমন আমরা স্টার্ট করি এইসব কার্ভ, এখান থেকে স্টার্ট করে কম্পিউটেশন করে এদিকে যাই। সিমিলারলি এইটাও এরকম, এই দিক থেকে কম্পিটিশন করে এদিকে যাই, এটাও এরকম, এদিকে কম্পিটিশন করে এদিকে যাই, এভাবে যাই। তো একটা নাম স্টাইলটা যদি জানি কার্ভের, এবং কার্ভের নাম যদি জানি, তাহলে আমরা আমাদের ইজিয়ার হবে টু কমান্ড কম্পিউটার প্রোগ্রামিং এর মধ্যে অথবা ক্যালকুলেশনের মধ্যে আমরা কমান্ড করতে পারবো যে হাউ ইউ ক্যান প্রসিড অন ক্যালকুলেশন কম্পিউটেশন। এই জন্য নামকরণ করা, বুঝতে পারছো? বিফোর হ্যান্ড আমাদের এগুলি জানতে হবে, বুঝতে হবে, বিফোর ডুইং প্রোগ্রাম অথবা বিফোর ইউজিং কম্পিউটেশন লাগবে এগুলোর মধ্যে। তো আমরা হাতে ক্যালকুলেশন করবো এক্সেল দিয়ে, অথবা হাতে ক্যালকুলেশন করবো, আমরা দেখবো। এখন তো কম্পিউটার চলে আসছে, ফাস্টার, এগুলি খুব তাড়াতাড়ি করে কম্পিউটেশন করে। আমরা হাতে করব, আবার কম্পিউটার প্রোগ্রাম করে ভবিষ্যতে আমরা করতে পারবো, অ্যাভেলেবল এগুলি সফটওয়্যার।
ঠিক আছে? তো নামকরণটা কিছু বুঝছো নাকি বলো দেখি বাবা? জি স্যার। নামকরণটা বুঝছো? হাউ উই ক্যান নেম দি কার্ভ গ্র্যাজুয়ালি ভেরিয়েবল কার্ভ নামকরণ। আমি বোর্ডে গেলে এইভাবে বুঝাতাম, এরকম আইকে দিয়ে এরকম আঁকতাম, একে দিয়ে 1 2 3 দিয়ে বুঝাতাম। ঠিক আছে? এই যে এখানে পসিবল কার্ভ গুলো এখানে আঁকা আছে, তোমাদের বইয়েতেও আছে। আমি চ্যাপ্টার বইয়ের পেজ নাম্বার দিয়ে দিই। বইয়েতে চ্যাপ্টার 226 স্যার। 9 চ্যাপ্টার 226 9 এ চ্যাপ্টার 9 এ টেবল 9.1 টেবল 9.1 এ আমি যে আগে টেবিলে দেখালাম না, টেবল 9.1 পেজ নাম্বার, এই যে এটা হলো টেবল 9.1 টেবল 9.1 পেজ 225 ভেন্টিচর বই। হ্যাঁ, ভেন্টিচর। কিন্তু এই ফিগারটা নাই, হ্যাঁ বাকি সবই আছে, বুঝছো? এই ফিগারটা কিন্তু নাই, আর বাকি সবগুলো আছে এখানে দেখবা টেবিলটা। এই ফিগারটা অ্যাড করা হয়েছে সুন্দর এইভাবে, এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি এক্সাম্পলটা। হ্যাঁ, আচ্ছা। আর এই ফিগার গুলো আছে স্যার পরের পৃষ্ঠায়, হ্যাঁ 226 নম্বর পৃষ্ঠায় আছে। 224 নাম্বার 26 নম্বর পৃষ্ঠায় আছে। 225 নাম্বার পেজটা হচ্ছে, এটা হচ্ছে এই ফিগার গুলো আর ইয়েগুলো, এই যে এই টেবিলটা যেটা আমি এক্সাম্পল হিসেবে দিলাম। এর আগে যে টেবিলটা এইটা হচ্ছে 226 226 পেজ নাম্বার। বুঝতে পারছো? সব আছে। ক্লাসিফিকেশন অফ প্রোফাইলস অফ গ্র্যাজুয়ালি ভেরিয়েবল। ক্লাসিফিকেশন বলতে নেম, কি কি নামে আছে, 1 2 3 4 5 13টা নামে আছে আমার মনে আছে, দেখি ফিগার। তো এইটা শেখার আগে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি আসলে ক্লাসে এত কনসেন্ট্রেট করতাম না, স্যাররা কি পড়াইতো না পড়াইতো আমি বুঝতাম না বেশি। তো আমার বুঝতাম না যেহেতু, সেজন্য আমার একটু অসুবিধা হতো, সেজন্য অনেক সময় ইয়ে করতাম, বাদ দিয়ে দিতাম। কিন্তু আসলে তা না, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, অথবা কনসেন্ট্রেট করতাম না ক্লাসে, তখন ব্ল্যাক বোর্ড চিৎকায় পিছন 30 50 60 70 জন স্টুডেন্টের মধ্যে। তো যাই হোক, তোমরা তো এখন ইজি সবকিছু ইন হ্যান্ড, ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল। বইও ছিল না আমাদের সময় হাতে, বইটই ছিল না, আমি কিছুই ছিল না। তো বুঝতে পারছো, এই টেবিলটা হলো নামগুলো শেখার জন্য, এবং নামগুলো শেখার জন্য মেথডটা হচ্ছে জনিং করা। এই যে এরকম জনিং, এরকম। এখানে দুইটা দেখানো হয়েছে বিকজ দুইটাই ইম্পর্টেন্ট, একটা মাইল্ড স্লোপ আর হলো স্টিপ স্লোপ। এই দুইটার জন্য দেখানো হয়েছে কিভাবে, আর বাকিগুলো এঁকে দেওয়া হয়েছে এখানে এই টেবিলের মধ্যে। বুঝতে পারছো? এই টেবিলের মধ্যে এবং পরের টেবিলের মধ্যেও আছে, আমাদের এক্সাম্পল গুলো বইয়েতেও আছে, দেখে নিও। ঠিক আছে? পেজ নাম্বার 225 একটা হচ্ছে টেবল 9.1 আর টেবল 9.2, উপরেরটা নেব টেবল 9.2, টেবল 9.2। ভিটিচু। তো এই 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 জিনিসগুলা আমি যদি বলি M1 কার্ভ আঁকো, তাহলে তুমি কি করবা? ড্র এ M1 কার্ভ। এরকম অনেক এক্সাম্পল আছে, আমরা আঁকবো, আঁকাআঁকি করবো সেটা। আমি যে বলি ড্র, কোশ্চেন লিখতে পারো।
বুঝতে পারছো? আমরা এগুলি পড়লাম কিন্তু আজকের ক্লাসে, গ্র্যাজুয়াল লিবারেল ফ্লো কি এবং এর why we study, আমরা কেন স্টাডি করি। কেন স্টাডি করি বললাম না, যে আমাদের গ্র্যাজুয়াল লিবারেল ফ্লো যে লোকাল ফেনোমেনা, এর যে ম্যানমেড ইন্টারভেনশন দেই, সেই ইন্টারভেনশনগুলো আমাদের জানতে হবে। যেমন ফর এক্সাম্পল গ্যাঞ্জেস ব্যারেজ, কোনো একটা স্ট্রাকচার দেই ইন্টারভেনশন, the location and the height of the structure should be known by analyzing the gradual flow curve. আমরা এই স্টাডিটা করতেছি এই কারণে, আমাদের height of the structure for the এবং location of the structure can be determined properly so that it cannot be create any hindrance to others. এই একটা কাজ আমরা, এবং what are the common types of curves? Common types of curves তো আমাদের জানা আছে দুটা না, একটা হলো ব্যাকওয়াটার কার্ভ এরকম একটা, আর একটা হলো ড্র ডাউন কার্ভ। কমন সবটার ক্ষেত্রে কিন্তু এরকম আছে, একটা এরকম আছে আর একটা আছে এরকম ব্যাকওয়াটার কার্ভ। একটা হচ্ছে dydx পজিটিভ, আর একটা হলো dydx নেগেটিভ। এটা দুইটা কমন কার্ভ, একটা হলো ব্যাকওয়াটার কার্ভ, আর একটা হলো ড্র ডাউন কার্ভ। বুঝতে পারছো? এটা আমার উদ্দেশ্য বলা এখানে। মোস্ট কমন give examples how we can create, হ্যাঁ সেটা কি, ওই যে আমাদের ড্যাম দিলাম, ফিগারটা টেবিল একটা দেখালাম না, এক্সাম্পলস গুলা, সেটা 13টা কার্ভ আছে, ফিগার গুলো এঁকে দেখবা। এরপরে আমরা কি আবার নামকরণ করি সেটা আমরা দেখালাম না, দুইটা মাইল্ড স্লোপ এবং স্টিপ স্লোপের বেলা আমাদের জোন 1 জোন 2 তে পড়লেই যদি আমাদের আগে দেখতে হবে স্লোপটা কি, এটা মাইল্ড স্লোপ নাকি স্টিপ স্লোপ। আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো যদি ওয়াই সি ক্যালকুলেট করি আর ওয়াই এর ক্যালকুলেট করি, তাহলে বুঝতে পারবো, তাই না? তোমাকে বলবে না তো কেউ যে এটা তোমার দেওয়া হবে না, তোমাকে যদি ওয়াই সি বের করতে পারবে না, কিউ দেওয়া থাকলে বি দেওয়া থাকলে ওয়াই সি বের করতে আমরা জানি, চ্যাপ্টার 4 এ পড়ছো। ঠিক আছে? স্যার 4 নম্বরের কোশ্চেনের অ্যানসারটা একটু বুঝলাম না স্যার, টেবিল দিয়ে কিভাবে দিব 4 নম্বর কোশ্চেনের অ্যানসার? 4 নম্বরের কোশ্চেন আনসার হচ্ছে एग्जांपल, সেটা টেবিলটা দিয়ে দিবা, ওই যে টেবিলটা। টেবিল বলতে কি ওই যে 9.1 টা বুঝাচ্ছেন? হ্যাঁ বুঝতে পারছো, এটা টেবিলটা। एग्जांपल्स বলতে প্র্যাকটিক্যাল एग्जांपल, সরি এখানে প্র্যাকটিক্যাল লেখা কথাটা লেখো। প্র্যাকটিক্যাল হাউ উই ক্যান ক্রিয়েট না, প্র্যাকটিক্যাল एग्जांपल সেটা হলো এই ড্যাম গুলো এঁকে দিবা, যেটা ওই যে দেখালাম না প্রথমেই, তোমাদের দিয়ে দিছে, এই যে ড্যাম দিলাম, স্লুইস গেট দিলা, এটা দিলা, সেটা দিলা, টেবিলটা। ঠিক আছে? তো এগুলি আমরা পড়লাম আজকে, বুঝতে পারছো? আমাদের এই যে এগুলি যে পড়লাম, এগুলি না বুঝলে তুমি আগে নেক্সট গুলো আগাইতে পারবো না। এই জন্য আমাদের বইয়েতে তো আছে, বইটা একটু দেখো, এই টেবিল গুলো একটু পড়ো, এবং আমি এটা আপলোড করে দিব আজকে, এই লেকচার ম্যাটেরিয়ালসটাও আমরা আপলোড করে দিব আজকে ভিডিওটা। এই যে দেখো, এই যে এই টেবিলটা হচ্ছে জোন, সরি কই গেল, এই যে এখানে যে এগুলি আঁকলাম না, এটা হলো হাউ উই ক্যান নেম জোন 1 জোন 2। স্যার আপনি স্ক্রিন শেয়ার করেন নাই? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন নাই? বলো। বললাম যে স্যার আপনি স্ক্রিন শেয়ার করেন নাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও
যে এই ফিগারটা, এই যে এটা হলো আমাদের এক্সাম্পলস, প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। এই যে এই ফিগারগুলো আঁকতে হবে এবং ক্রিয়েট করার জন্য এটা হলো এই কলামটা আঁকবা, আর বাকিগুলো এখানে, ওটা বাকিগুলো হচ্ছে তোমার ওই আরেকটা কোশ্চেনের জন্য। বুঝতে পারছো? শুধু আমি বলতেছি গিভ এক্সাম্পল, তার মানে কি ড্যাম দিলা, এখানে স্লুইস গেট দিলা, এখানে ফল দিলা, গ্রেড চেঞ্জ করলা, এগুলি আঁকি, আর কিছু না। সবগুলোর ক্ষেত্রে কিন্তু দুইটা কার্ভ আছে, ব্যাকওয়ার্ডার কার্ভ এবং ড্র ডাউন কার্ভ আছে। দেখো, ব্যাকওয়ার্ডার ড্র ডাউন, ব্যাকওয়ার্ডার ড্র ডাউন, ব্যাকওয়ার্ডার ড্র ডাউন, ব্যাকওয়ার্ডার। এখানে শুধুমাত্র স্কেচের কলমটা দেখাবো না? হ্যাঁ, এখানে শুধুমাত্র স্কেচের কলমটা দেখাবো না? স্কেচটা দেখবা, স্ট্রাকচারটা লিখবা, কি নাম, ড্যাম এবং কার্ভটা আগে দেবো, বাস। এইগুলা স্কেচ করলে হবে, এক্সাম্পলস। আর বাকি যদি নেম করার জন্য বলি, প্রোফাইল এবং নেম দি প্রোফাইল হাউ, তখন কিন্তু তোমার এই yn গ্রেটার দেন yc, যে এগুলো আসবে, ওই যে যেটা আর কি আমরা, এই যে এখান থেকে স্ক্রিন শেয়ার হচ্ছে, এই যে এটা, এই যে এটা, যেগুলি, এইটা এই সারফেস প্রোফাইল, যে এগুলি দেখে এইটা, এই স্লাইডটা এবং এই স্লাইডটা এবং এই স্লাইডগুলো। আর যদি বলি ড্র দি প্রোফাইলস, পসিবল প্রোফাইল, তখন এই সবগুলো আঁকতে হবে। নামকরণ করো এবং ড্র দি প্রোফাইলস। নামকরণের জন্য ওই দুইটা স্লাইড বুঝাই দিবা, এভাবে জোন 1 জোন 2 ভাগ করে। আমাদের মাইল্ড স্লোপ থাকলে এম নিব, এবং জোন 1 যদি পড়ে তাহলে আমাদের M1 কার্ভ বলবো, এবং আদার পসিবল কার্ভস আর সিমিলার টু এই টেবিলটা এঁকে দিবা। Give some example. Draw the water surface profiles of various slopes. তখন কিন্তু এগুলো আঁকতে হবে। বুঝতে পারছো? কোশ্চেন এরকম থাকে যদি। তার আগে যদি এটা না বুঝো তাহলে আঁকবা কি হবে, তাই না? ওই দুইটা স্লাইড তো বুঝতে হবে, এই যে দুইটা স্লাইড বুঝতে হবে না, পরে না তুমি এটা আঁকবা। আমি যদি বলি এই যে M1 কার্ভ, M2 কার্ভ আঁকো, M3 কার্ভ আঁকো, possible 3 curves in mild slope আঁকো, how you can draw it, name it, তখন তুমি বলবা যে এটা জোন 1 এ পড়ছে, জোন 2 তে পড়ছে, এটা জোন 3 তে পড়ছে, এটা বাস হয়ে গেল। সিমিলারলি এটা স্টিপ স্টপের মধ্যে জোন 1 এ পড়ছে, এই S1 কার, এটা স্টিপ স্টপের মধ্যে জোন 2 তে পড়ছে, জোন 3 তে পড়ছে, বলে দিবা একে স্কেচ করে। বুঝতে পারছো? এত বেশি কিছু করার দরকার নেই। আমি যদি all curves describe all the curves, possible curves, তার সবগুলো লাগতে হবে। যদি বলে স্টিপ এন্ড মাইল্ডের জন্য করো, তাহলে দুইটার জন্য 6টা কার্ভ আসবে। বুঝতে পারছো? বলে দিব। তো ঠিক আছে প্রান্ত, জি স্যার। আমরা একটু ব্রেক নেই না, 5 মিনিট। তো আমরা এইটুকু তো আমাদের বোঝা হয়ে গেছে, এই যে টেবিলটার মধ্যে গুলো আছে। এখন যদি আমরা এগুলি বোঝার জন্য দেখো, এখানে এই যে এক জায়গায় সবগুলো আছে, দেখছো? এটা এখন বুঝবো না, আমরা এই কোশ্চেনটা ডিরাইভ করে নেই, পরে আমরা বুঝবো। এটা নেক্সট ক্লাসে আমরা এই কোশ্চেনটা ডিরাইভ করবো। এই যে এই কোশ্চেন, নেক্সট ক্লাসে আমরা এই কোশ্চেনটা ডিরাইভ করবো। আগে আমরা থিওরি গুলো বুঝলাম, এইগুলা পসিবল কার্ভ গুলো সম্বন্ধে আইডিয়া হলো, ওয়াটার সারফেস কার্ভ, গ্র্যাজুয়ালি ফ্লো, ওয়াটার সারফেস গুলো সম্বন্ধে আমাদের আইডিয়া হলো। পেজ নাম্বার বইতে দেখবা যে এই দুটো টেবিল আছে। তো আমাদের এখন কাজ হবে আমাদের এই ইকুয়েশনটা ডিরাইভ করা। এই ইকুয়েশনটা হলো ডাইনামিক ইকুয়েশন অফ গ্র্যাজুয়ালি বুয়েট ফ্লো। আমরা নেক্সট ক্লাসে এটা ডিরাইভ করবো এবং এটা দিয়ে আমরা প্রবলেম করবো। ইকুয়েশন অফ জিবিএফ। এখানে S0 যদি এটা S0 সমান হয়, প্যারালাল হলে সমান হবে না? সমান হলে যদি হয় তাহলে এটা 0 না? 0 হলে তো dy dx 0 মানে কি? ইউনিফর্ম ফ্লো। আচ্ছা, এখানে দেখো M1 কার্ভ, M2 কার্ভ, সব কার্ভ আঁকা দেওয়া আছে এবং এটা এখানে এক্সপ্লেন করা হবে। এক্সপ্লেন করবো নেক্সট ক্লাস, আমরা এক্সপ্লেন করি। দেখো এখানে পজিটিভ,
YC নেগেটিভ। এটা আমরা একটু বুঝতে চেষ্টা করব। উপরেরটা পজিটিভ, নিচেরটা পজিটিভ হলে পজিটিভ না, উপরেরটা পজিটিভ মানে কি S0 পজিটিভ মানে ফ্রিকশন স্লোপটা পজিটিভ, তাহলে এইভাবে হয়। এটা আমার নেক্সট ক্লাসে একটু পড়বো না, কিন্তু আমাদের এটা হলো স্পেসিফিক এনার্জি কার্ভের থেকে বোঝানো, আমাদের এত দরকার নাই, আমরা ডাইরেক্টলি আমরা পড়বো এটা। এই কার্ভগুলো দেখছো, এই কার্ভগুলো কিন্তু মাইল্ড স্লোপের জন্য, সিমিলারলি স্টিপ স্লোপের জন্য এটা, হরিজন্টাল স্লোপের জন্য এটা, এই যে পসিবল কার্ভগুলো। এই কার্ভগুলো আবার একবারে সব জায়গায় এই বইতে আছে, দেখবা টেবল, সব কার্ভগুলো একসাথে টেবল, এই কার্ভগুলো সব জায়গায় আছে তোমার টেবল 9.5 এ, 9.5 না সরি 9.3 তে, 9.3 তে দেওয়া আছে একবারে সবগুলা, একবারে দেওয়া ঠিক না আর কি, কারণ একটা না, এইগুলি অল সেপারেটস কিন্তু ফ্লো ফেনোমেনা, এই জন্য একবারে বোঝানোর জন্য বোঝানো হয়েছে। সো আমরা এখন কি করব, এখন আমরা এই কার্ভটা ডিরাইভ করি একটু, এই যতটুকু টাইম আছে এই কার্ভটা ডিরাইভ করে ফেলি। সো এই ডিরাইভ করার জন্য আমাকে আমরা একটু যেতে হবে, ব্ল্যাকবোর্ডে যাই। তোমাদের আমি একটা শিটে যাই, স্ক্রিন শেয়ার করি। এইটা হচ্ছে এখন আমরা একটু বুঝলাম একটু কার সম্বন্ধে। এখন আমরা ডাইনামিক ইকুয়েশন অফ গ্র্যাজুয়াল ভেরিড ফ্লোটা কিভাবে ডিরাইভ করি, এটা চ্যাপ্টারগুলো বই, একটা বইয়ের চ্যাপ্টারে আমি যাচ্ছি। এবং এই দেখো, দেখতে পাচ্ছ না, স্ক্রিন শেয়ারটা হয় নাই না, দেখতে পাচ্ছ গভর্নিং ইকুয়েশন অফ গ্র্যাজুয়াল ভেরিড ফ্লো। দেখা যাচ্ছে? আমরা যে এই কোশ্চেনটা ডিরাইভ করব, যে যেটা আমরা পড়লাম একটু আগে দেখলাম, এটা হলো ডাইনামিক ইকুয়েশন অফ গ্র্যাজুয়াল ভেরিড ফ্লো। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, বলো। আচ্ছা স্যার, M3 কন্ডিশনটা সাধারণত স্লুইস গেটের পরেই স্যার অফার করে না? কি M3 কন্ডিশনটা যে হ্যাঁ আমরা এতক্ষণ যে পড়ে আসলাম, M3 একটা কন্ডিশন, হ্যাঁ এটা সাধারণত স্যার ওই যে স্লুইস গেটের পরেই স্যার হ্যাঁ অফার করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একদম নিচে নামাই দিব। M3 মানে কি, স্লুইস গেট দিয়ে নামাইতে হয়, ফোর্স করতে হয়, কারণ পানি তো আগে অনেক বড় বেশি থাকতে পারে, কারণ সাব ক্রিটিক্যাল ফ্লো তো ডেপথ বেশি হবে। যেমন স্লুইস গেটের নিচে, স্লুইস গেট দিয়ে ক্রিটিক্যালের নিচে নামাই দিব গেটটাকে, তখনই পসিবল, আদারওয়াইজ পসিবল হবে না। আর তো কোনো ক্ষেত্রে পসিবল না, তাই না? হ্যাঁ না, অন্য জায়গায় পসিবল না, যে তুমি ঠিকই ধরছো, আমি দেখাচ্ছি। কারণ আমাদের এই যে এখানে যদি আমরা আঁকি, ব্ল্যাকবোর্ডটা কোথায় নিয়ে আসি, ব্ল্যাকবোর্ডটা যদি আঁকো, হ্যাঁ, এখানে যদি আমরা আঁকি তাহলে দেখবো যে এই যে এরকম ভাবে যদি ফ্লো হয়, তাহলে এম বলতে আমাদের কি বোঝায়? এম বলতে মাইল্ড স্লোপ না, এটা মাইল্ড স্লোপ। যখন এটা এম মাইল্ড স্লোপ হবে, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা এরকম ভাবে আঁকবো। এটা হলো নর্মাল ডেপথ লাইন। আর কি হবে, ক্রিটিক্যাল ডেপথ হবে কি হবে,
কোথায় উপরে না নিচে হবে বলো দেখি? স্যার নিচে না? yn মাইল্ড ডেপথ। মাইল্ড স্লোপের জন্য কি yn is greater than yc না? জি স্যার। অলওয়েজ নিচে হবে, একটাই ডেপথ। জি স্যার। ক্রিটিক্যাল ডেপথ লাইন yc। yc তুমি যেটা বললা যে স্যার 1 2 3, তখন আমাদের যে m3 কার্ভ পেতে হয় আমাকে অবশ্যই এই নরমাল ডেপথ, এটা তো আমাদের আসল পানির ডেপথ অ্যাকচুয়ালি আসতেছে, তাই না? আসতেছে এখান থেকে। আমরা এখানে যদি স্লুইস গেট দেই এই পর্যন্ত নামাইতে হবে, না নামালে তো হবে না। এরপরে তুমি যদি M3 রিজনে এইভাবে যাবে, এখানে যাবে, এখানে গিয়ে জাম্প হয়ে এটা মিলবে গিয়ে। এই যে এই পোর্শনটা M3, দেখো ওখানে এক্সাম্পল আছে, যেহেতু এটা এখানে আছে কিনা। আমরা যে এক্সাম্পল দেখলাম টেবিলটার মধ্যে, আমরা যাই নিউ শেয়ারে যাই, এই যে M3 দেখতে পাচ্ছ? তুমি ঠিকই ধরছো, এই দেখছো এই যে M3। অবশ্যই আমরা ফোর্স করতে হবে এটাকে। তুমি তো ঠিকই বলছো না? দেখছো স্লুইস গেট দেওয়া হয়েছে না? এই যেটা দেখতে পাচ্ছ? আদারওয়াইজ তো তুমি বানাইতে পারবে না। এখানে জোর করে করানো হচ্ছে এটা, আদারওয়াইজ সে কিন্তু পানি এভাবে যেত, এভাবে যেত। আর তুই জোর করে এখানে স্লুইস গেট নিচে নামাই দিছো, তারপরে এটাকে সুপার ক্রিটিক্যাল, এখানে ক্রিটিক্যাল ফ্লো, এই যে ক্রিটিক্যাল, এই যে এখানে ক্রিটিক্যালের তুই নিচে নামাই দিছো, তারপর সুপার ক্রিটিক্যাল ফ্লো হবে এবং সে কিন্তু টিকতে পারবে না, এরপরে সে আবার উপরে আসতে হবে। আমি হাইড্রোলিক জাম্প পড়ার সময় বলছিলাম না? জি স্যার, জি স্যার। এই যে এইটুক হলো M3 কার্ভ। তো এই হলো অবস্থা। তো আমরা যদি আবার ইয়েতে যাই, ওখানে যাই, বোর্ডে যাই, তাহলে দেখছো এখন যদি তুমি, তাহলে আমি যদি বলো স্যার আমি M3 M1 আঁকতে চাবো, তো M1 আঁকতে পারলে এটা মুছে ফেলো, M1 আঁকতে গেলে এটা মুছে ফেলো, এগুলো সব ঠিক থাকবে কারণ মাইল্ড স্লোপ। তুমি তখন তোমাকে করতে হবে কি, এখানে কি M1 কার্ভ আঁকার জন্য তোমাকে এখানে একটা উইয়ার দিতে হবে, ড্যাম। কি করতে হবে, একটা ড্যাম দিতে হবে। জি স্যার। ড্যাম না দিলে হবে না, বাদ দিতে হবে ফ্লুইড। তখন তোমার কোথাও হবে কার্ভ এরকম হবে, এরকম ভাবে যাবে। এটা 1 রিজনে না, এটা M লিখে ফেলবে কারণ M, এই যে এই Mটার জন্য M, আর 1 রিজনের জন্য 1, এটা M1 কার্ভ। যদি M2 কার্ভ কি আঁকবো, যদি আমরা এখানে মুছে দিয়ে আমরা বলি যে না এরকম হবে না, এরকম একটা যাচ্ছে, এটা মাইল্ড স্লোপ ঠিকই আছে কিন্তু পানিটা ফল করতেছে। আবার এরকম ভাবে আঁকো CDL, এটা হলো MDL, NDL, এগুলো কিন্তু আঁকতে হবে, আমরা আরো আঁকা শিখবো। তাহলে পানিটা আসতেছিল এইভাবে, কিন্তু যেহেতু পানিটা আসতেছে কিন্তু এইভাবে পড়ার জন্য এই দিকে পাস করে যেতে হবে না। তাহলে যে এই পোর্শনটা আমাদের কনসার্ন হলো মাইল্ড স্লোপ, এটা হলো M লিখে ফেলবো। M কত রিজনে, 1 2 3, কত রিজন হবে এটা, 2 রিজন। নামকরণ হয়ে গেল আমাদের, এটার M2, এটা M1, আর M3 তো স্লুইস গেট দিয়ে রাখলাম। বুঝতে পারছো? তা আমরা কিভাবে বানাবো সেটা আমাদের, এটা হলো ড্যাম দিব, এখানে একটা ফল দিব, কেটে ফেলবো বটমটা। আর M3টা হচ্ছে উইল পুট এ স্লুইস গেট, স্লুইস YC থেকে নিচে যাবো, ওয়াইটা হবে YC থেকে নিচে, অথবা Y is less than YC হবে in mind slope, in AM slope। বুঝতে পারছো এখন?
জি স্যার। ঠিক আছে, আর কিছু বলবা? না স্যার। পড়ে নাও, পড়ে নিয়ে বুঝবা, ক্লাসে তো বোঝা যায় না। তো আমরা নেক্সট আমরা ডিরাইভেশনে যাই, একটু ডিরাইভেশনে যাই। ডিরাইভেশনে গেলে তোমার শীটের মধ্যে আছে, আমি যে শীটটা দিব বইতেও আছে, দেখে নিও। আমি একটু এখানে একটু পড়তে চেষ্টা করি, একটু ডিরাইভ করতে চেষ্টা করি। আমরা এখন ডিরাইভ করব, ডিরাইভ দি ডাইনামিক ইকুয়েশন, খুব ইম্পর্টেন্ট। এখন আমাদের এই ইকুয়েশন দিয়ে আমাদের ইয়ে করতে হবে, কম্পিউটেশন করতে হবে অফ গ্র্যাজুয়ালি ভেরি ফ্লো। এক ডাইনামিক ইকুয়েশনটা গ্র্যাজুয়ালি গ্রোথটা আমাদের দেখাইছিলাম না, এটা হলো ডিওয়াই ডিএক্স। এটা হলো ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আলটিমেটলি s0 minus sf divided by 1 minus রড নাম্বার স্কয়ার। এটা হলো ডাইনামিক ইকুয়েশন, এটা আমরা ডিরাইভ করব। ঠিক আছে, ডিরাইভ করার জন্য আমাদের লাগবে কি, স্যার ফ্রাউড নাম্বার লাগবে, তারপর লাগবে কি আমাদের স্লোপ অফ ওয়াটার, স্লোপ অফ হেড লাগবে। এই চিজ করতে আমাদের উই নো এখানে একটা ফিগার আঁকতে পারো এরকম ভাবে, একে দিয়ে বোঝাবা যে এটা হলো আমাদের গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো এরকম হলো। ধরো আমরা ড্র করলাম, এটা হলো গ্র্যাজুয়ালি বেরিড ফ্লো, এলো ডেপটা এরকম, হ্যাঁ। আর এরকম হলো এনার্জি লাইন স্লোপ, এটা হলো SF, এটা SW, এটা হলো S0, হ্যাঁ। তাহলে আমরা এখানে একটা 1 আঁকলাম এখানে, এটা হলো তোমার ভি স্কোয়ার বাই 2g, V1 না ভি স্কোয়ার, বা এখানে ভি, আর এটা হলো y, এটা হলো z, তাই না? টোটাল এনার্জিটা কি হবে, z প্লাস y প্লাস স্কয়ার বাই 2g। ঠিক আছে না? এটা বুঝতে পারছো? টোটাল এনার্জি, উই নো টোটাল এনার্জি ইকুয়াল টু দিস। এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু y, h with respect to x, differentiate with respect to x, ঠিক আছে? লিখতে পারি না? এখন এটার বদলে কি লিখতে পারি, এটা হলো কি আমাদের SF না, SF, বাট ইট ইজ ডিক্রিজিং উইথ ইনক্রিজ অফ x। এখানে x ইনক্রিজ করতেছে আর এটা ডিক্রিজ করতেছে, তার মানে কি এটাকে মাইনাস দিব। এটা হলো হেড ফ্রিকশন স্লোপ, এটাকে লিখতে পারি কি বটম স্লোপ S0। এটা হলো মাইনাস, আবার এটাও আবার ডিক্রিজ করতেছে উইথ ইনক্রিজ অফ x মাইনাস। এটা তো আমাদের দরকার, তাই না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখন এইটাকে সবগুলো আমাদের কোনো দরকার, আমাদের এটাকে একটু ভাঙাইতে হবে, এটাকে আবার ঠিক করতে হবে। এটাকে আমরা লিখতে পারি, শুধু এইটুকু আমরা এখন এইটুকু আমরা চিন্তা করি, এইটুকু আমরা চিন্তা করে আমরা অন্য স্লাইডে যাই, এখানে লিখি না।
এটাকে আমরা এইভাবে এইখানে লেখো একটু আলাদা করে, হ্যাঁ, ডি ডিএক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি না কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার লিখতে পারি না, 2g লিখতে পারি, v ইজ ইকুয়াল টু কিউ বাই এ অথবা কিউ ইজ ইকুয়াল টু ভি এ। এটাকে আমরা আবার যেহেতু কিউ কনস্ট্যান্ট, কিউ স্কোয়ার 2g এটা আলাদা করে নিয়ে আসি, এখানে আমরা মাইনাস এ কিউব, এটা হলো না, ডিফারেন্সিয়েট করলে ডিএ ডিওয়াই, ঠিক আছে, দেখতে পারি না, না সরি হলো না, এটাকে আমরা একটা স্টেপ বাদ পড়ে গেছে, এখানে স্টেপটা বাদ পড়ে গেছে, সেটা আমাদের হবে, আমরা এক কাজ করি, এটাকে আমরা এভাবে লিখি, এটাকে আমরা ডিওয়াই ডিএক্স ডিওয়াই লিখলাম এখানে, আবার কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার 2g এভাবে আবার ভাঙাইলাম, ডিওয়াই ডি এভাবে লিখলাম, দেখা যায় না, দেখা যায় তো, ডিওয়াই ডি দিয়ে দুই উপর নিচে ভাগ করলাম, ডিএক্স কে রাখলাম, আমাদের উদ্দেশ্য হলো এটাকে রাখা, যেহেতু এ ইজ এ ফাংশন অফ ওয়াই, কিন্তু সেজন্য আমাকে ডিফারেন্সিয়েট করতে উইথ রেসপেক্ট টু ওয়াই এ কে, এটা করলে কি হয় দেখো, ডিওয়াই ডিএক্স তো থাকবেই, আর সামনে কিউ স্কোয়ার বাই 2g থাকবে, তাই না, শুধু এখানে মাইনাস এ কিউব থাকবে, এমন ডি ও এ ডিওয়াই থাকবে, তাই না, এটা থাকবে, এই মাইনাস এ ডি এ ডিওয়াই কে আমরা এটা মুছে দেবো পরে গুলো, তার মানে কি হলো আমাদের আলটিমেটলি, আমাদের আসলো এখানে শুধু এই পোর্শনটা কিন্তু আমরা করতেছি, শুধু এই পোর্শনটার জন্য আমাদের আসছে আলটিমেটলি কিউ স্কোয়ার 2g 2g মাইনাস এ কিউব ডি এ ডিওয়াই, আর এগুলো পরে ডিওয়াই ডিএক্স, এই তাই না, ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু ওয়াই, এটাকে এটা বলে না, এবার ডি এ ডিওয়াই কি, ডি এ ডিওয়াই এর ইকুয়াল টু টি ডিওয়াই, তার মানে কি এটাকে ডি এ ডিওয়াই এর বদলে আমরা টি লিখতে পারি, টপ উইথ, তাহলে আমরা এখানে লিখি টপ উইথ কিউ স্কোয়ার বাই, এখানে 2 আছে কিন্তু একটা 2 না, 2 আছে, কিউ স্কোয়ার বাই 2g আর 2 এ কিউব মাইনাস আছে একটু পরে, ডি এর ডি এর বদলে আমরা টি লিখবো আর ডিওয়াই ডিএক্স। এখন দেখো এই টার্মটা বদলে আমরা এটা লিখতে পারি কিনা, এখানে 2 কেটে গেল, এ কিউব আছে, এ কিউবের নিচে দিল, এখান থেকে আমরা পরে আবার লিখতে পারি কিউ স্কোয়ার বাই জি এ স্কোয়ার এ বাই টি ইন্টু ডি বাই ডিওয়াই ডিএক্স লিখতে পারি না, মাইনাস আছে কিন্তু, আর এ বাই টি কে আমরা ডি লিখতে পারি, ডি এটা বদলে ডি লিখতে পারি, আবার মাইনাস কিউ স্কোয়ার বাই জি ডি, এখানে
a কিউব লিখছেন যে স্যার এটা a ইনভার্স 3 হবে না? হ্যাঁ, বি স্কয়ার। হ্যাঁ, এখানে যে এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, যেখানে আপনি কলমটা নিছিলেন এখানে a ইনভার্স 3 হওয়ার কথা না? হ্যাঁ, কোন জায়গায় বলো এখানে? এই যে স্যার নিচেরটা যেখান থেকে আনছেন আগের স্টেপটা। এখানে জি এখানে স্যার, ওই যে যেখানে দেখাইলেন স্যার একটু আগে। এখানে জি স্যার, a ইনভার্স 3 হওয়ার কথা না? হ্যাঁ, এখানে তোমার a কিউব মাইনাস লিখছেন, 2a কিউব হবে ডিফারেন্সিয়েট করলে। ইনভার্স 3 হওয়ার কথা না? কারণ নিচে তো ছিল স্যার a মাইনাস হবে স্কয়ারটা। কিন্তু, জি স্যার। ঠিক হ্যাঁ, বলছো না? মাইনাস হবে না? জি স্যার। -2, যে a -2, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে -2 a -2 -1, এটা -2 হবে, ঠিকই বলছো, -2। এবার আমরা ওইটাকে মাইনাস থেকে নিচে নিয়ে গেলাম, a কিউব হলো, আর এটার বদলে আমরা t লিখলাম। তো a বাই t ইজ ইকুয়াল টু d। তার মানে কি এখানে আমরা আবার লিখতে পারি v স্কয়ার বাই gd dy dx, তাই না? এই v স্কয়ার বাই d মানে কি কোড নাম্বার স্কয়ার, এবং মাইনাস আছে আগে একটা মাইনাস, তার মানে কি কি হলো এখানে আমরা স্ট্রেট লিখতে পারি এই জায়গাটার মধ্যে মাইনাস কোড নাম্বার স্কয়ার dy dx, এই যে এইটার বদলে আমরা এইটুকু লিখতে পারি, তাই না? তো হয়ে গেল। এখন এটাকে সলভ করো, সলভ করে দেখা যাচ্ছে dy dx ইকুয়াল টু 1 s0 মাইনাস sf 1 মাইনাস কোড নাম্বার স্কয়ার চলে আসে। স্যার ওই স্টেপটার উপর একটু হিজিবিজি হয়ে গেছে, একটু আবার দেখলে ভালো হতো। কি হলো, ধরে গেল কেন? এই যে এগুলি বোর্ড নাই তো, এই আমরা কিন্তু একটা বোর্ডের কন্টিনিউ থাকতো, বুঝতে পারছো? এখন আমি যাই, ক্লিয়ার করে দেই, ক্লিয়ার করে ড্রয়িংটা আমরা ইয়েতে যাই, আমরা শীটের মধ্যে যাই, শীটের মধ্যে গেলে আর ক্লিয়ার বুঝতে পারবো। শীটটা হচ্ছে এইটা, হলো আমার শীটটা, এইটা স্ক্রিন শেয়ার করি। এই দেখো, আমি যেটা করলাম এখানে, সেটা হলো এখানে লেখা আছে, এই যে এইটুক করলাম, এখানে dy dx হবে, আর এখানে একটা টার্ম বাদ পড়ে গেছে, dA dy কিন্তু একটা বাদ পড়ে গেছে এখানে, দেখো এখানে ঢুকবে, তো এটা এখানে যাবে, আর এখানে 2g2 সব ঠিক আছে। এটা দেখে, এখন এটা দেখলে বুঝতে পারবো, বুঝছো? ডিরাইভ করে এই পর্যন্ত আসলাম, এবং এই পর্যন্ত এসে আমি এটার বদলে রড নাম্বার স্কয়ার লিখলাম নিচে, এই যে এখানে দেওয়া, ঠিক আছে? দিস ইকুয়েশন ইজ কল্ড গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো। এটা যখন পজিটিভ হবে, এটা হলো ইন্ডিকেটস দিস, পজিটিভ মানে কি আমার ব্যাকওয়ার্ডার কার্ভ, এটা নেগেটিভ হবে ড্র ডাউন কার্ভ বলা। এই বুঝতে পারছো? আমরা যে বোর্ডে লিখলাম, ওইটা ব্ল্যাক বোর্ডে, এটা হলে এখানেই করে দেওয়া আছে, পরিষ্কার করলাম। এটা তো দিয়ে দিবেন তাই না? এখানে কিন্তু হ্যাঁ 2 হবে, একটু টাইপিং মিস্টেক আছে, বুঝতে পারছো? বইয়ে তো করে দেওয়া আছে, বইয়েতে। আচ্ছা স্যার, এখানে লাস্ট স্টেপটা স্যার বুঝতে পারিনি স্যার, যে হ্যাঁ, মাইনাস কিউ স্কয়ার টি বাই জিএ কি ইনটু বললাম? ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ, এই জায়গাটা কিভাবে আসলো স্যার? হ্যাঁ, একেবারে লাস্ট স্টেপটা স্যার, একেবারে লাস্ট স্টেপটা স্যার, এই যে কিউ স্কয়ার টি হ্যাঁ, বাই, এটা না স্যার উপরে স্যার, এটা বোঝো নাই? উপরে একটু উপরে স্যার। লাস্ট একটা বোঝো নাই? এই যে এখানে তো বোঝা আছে, আমরা তো এটা পেলাম না আগে, এই যে এটা তো পেলাম এখান থেকে, এই যে এটা, জি স্যার, এই জায়গাটা স্যার। এটা এই জায়গাটা বোঝো নাই? না স্যার, এই জায়গা লাস্ট স্টেপটা স্যার। আচ্ছা, এই জায়গাটার মধ্যে একটা মিস্টেক আছে এখানে, এখানে লেখা আমি আবার মুছে দিই না, অরিজিনাল ফিরে আসি। এখানে কিন্তু dy dx হবে, এখানে x হবে, z না, ঠিক আছে? এটা কারেকশন। আর এখানে ঢুকবে একটা টার্ম, এটা হলো বাদ পড়ে গেছে, এখানে মিস্টেক করছে, dA dy,
কি কি কে আসছে এটা অফিস থেকে আসলে কি ডাক দাও তো কে তুমি যাও ক্লাসে আসছি তো তাহলে তোমার জন্য পারমিশন আমি বেস্ট আমি তো অ্যাডভাইজার নাকি তুমি দেখো তুমি বলো আমি কি জানি। দাঁড়ায় থাকতে বলো না এত দাঁড়ায় থাকা যাবে না। ক্লাসের মধ্যে তুমি একটু যাও তো পাশে 1 মিনিটের জন্য একটু দাঁড়াতে বাবা আমি ক্লাস
হ্যালো জি স্যার। তো ক্লাস শেষ করে দেই, জি স্যার। তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে। রেকর্ডিংটা স্টপ করে দিই।